স্টেশনে গোলমাল পাকিয়ে উঠছে। গুজব শোনা যাচ্ছে রেল লাইনের শ্রমিকরা কাজ বন্ধ করতে লেগেছে। পরের বড় স্টেশনের ডিপোর শ্রমিকরা বড় রকমের একটা কাণ্ড পাকিয়ে তুলেছে। ঘোষণাপত্র নিয়ে যাচ্ছিল বলে সন্দেহ করে জার্মানরা দুজন ইঞ্জিন চালককে গ্রেপ্তার করেছে। ওদিকে যেসব শ্রমিকদের গাঁয়ের সঙ্গে সম্পর্ক আছে তাদের মধ্যেও দারুণ চাঞ্চল্য, কারণ জমিদাররা জমিদারিতে ফিরছে, জবরদখল শুরু হয়েছে। হেডম্যান শান্ত্রীদের চাবুকে চাষিদের পিঠের চামড়া ছিঁড়ে যাচ্ছে। গোটা গুবেরনিয়া জুড়ে গড়ে উঠছে পার্টিজান আন্দোলন। বলশেভিকরা ইতিমধ্যেই ডজন খানেক পার্টিজান সৈন্যদল গড়ে তুলেছে। ঝুকরাইয়ের বিশ্রামের ফুরসত নেই ইদানিং। শহরে থেকে সে এর মধ্যে অনেক কিছু করে ফেলেছে। বহু রেল শ্রমিকের সঙ্গে আলাপ করে নিয়েছে, তরুণদের সমাবেশে উপস্থিত থেকেছে, ডিপোর মিস্ত্রিদের আর করাত কলেজ শ্রমিকদের মধ্যে থেকে একটা জোরালো দল গড়ে তুলেছে। আর্তিয়মের মনোভাবটা কি তা জানবার চেষ্টা করেছে সে। একবার জিজ্ঞাসা করেছিল তাকে বলশেভিক পার্টি আর সেই পার্টির উদ্দেশ্য সম্বন্ধে কি মনে করে আর্তিয়ম। উত্তরে বলিষ্ঠ দেহ এই মিস্ত্রি জানিয়েছিল, আমি এইসব পার্টি সম্বন্ধে বিশেষ কিছু জানি না ফিওদর, তবে কিছু সাহায্যের দরকার হলে আমি সেটা করব, এটা জেনো। এতেই নিশ্চিন্ত হয়েছিল ফিওদর। সে জানে আর্তিয়ম খাঁটি লোক, সে তার কথা রাখবে, ঠিক রাখবে। পার্টির ব্যাপারে সে এখনো তৈরি নয়, তাতে কিছু যায় আসে না, মনে মনে ভাবল সে। যা দিনকাল তাতেও শিগগিরই নিজে সব কিছু বুঝে নেবে। ফিওদর বিদ্যুৎ স্টেশন ছেড়ে ডিপোয় একটা কাজ নিয়েছে। সেখানে তার কাজকর্ম চালানো আরও সুবিধে। বিদ্যুৎ স্টেশনে থাকার সময় সে রেলওয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ট্রেন যাতায়াত ভয়ানক রকম বেড়ে গেছে। ইউক্রেন থেকে জার্মানরা হাজার হাজার গাড়ি বোঝাই লুটের মাল পাঠাচ্ছে জার্মানিতে। জব, গম, গরু, ভেড়ার পাল। স্টেশনে তারের খবর দেওয়া নেওয়া করে পনোমারেঙ্কো। তাকে একদিন হেডম্যান শান্ত্রীরা গ্রেপ্তার করল। রক্ষী ঘাঁটিতে নিয়ে গিয়ে নির্মমভাবে মারা হলো তাকে। সেই যে আর্তিয়মের একজন সহযোগী শ্রমিক রোমান সিদোরেঙ্কোর প্রচার আন্দোলনের কথা বলে দিয়েছে, সেটা বোঝা গেল। ডিপোয় যখন কাজ চলছে তখন রোমানকে ধরতে এলো দুজন জার্মান এবং একজন হেডম্যান শান্ত্রী, স্টেশন কমান্ড্যান্টের সহকারী। রোমান যেখানে কাজ করছে সেইখানে এসে একটাও কথা না বলে সহকারী কমান্ড্যান্ট চাবুক মেরে তার মুখটা কেটে দিল। আয় আমাদের সঙ্গে শুয়োরের বাচ্চা, তোমার কিছু জবাবদিহি করতে হবে। বিশ্রী রকম মুখ ভেঙিয়ে সে মিস্ত্রির হাতটা ধরে ভয়ানক জোরে মুচড়ে দিল। আন্দোলন করে বেরোনোর মজাটা টের পাবি আমাদের ওখানে। রোমানের পাশের যন্ত্রটাতেই কাজ করছিল আর্তিয়ম। হাতের উখাটা রেখে সে তার বিরাট দেহটার ভীষণ রকম একটা ভঙ্গি করে এগিয়ে এলো সহকারী কমান্ড্যান্টের দিকে। জমে উঠতে থাকা ক্রোধ যথাসম্ভব সামলাবার চেষ্টা করে কর্কশ গলায় বলল আর্তিয়ম, মারতে যাবি নে বেজন্মা কথাকার। সহকারী কমান্ড্যান্ট পিছিয়ে গেল পিস্তলের চামড়ার খাপটা খুলতে খুলতে। ছোটখাটো বেঁটে পা একজন জার্মান কাঁধ থেকে তার চওড়া বেউনেট লাগানো রাইফেলটা খুলে নিয়ে টিপকলটা খট করে নামিয়ে দিল। হল্ট! খেঁকি উঠল জার্মানটা, আর এক পা এগুলেই গুলি করার জন্য প্রস্তুত সে। লম্বা বলিষ্ঠ মিস্ত্রি অসহায় হয়ে দাঁড়িয়ে রইল এই ক্ষুদে সৈনিকটার সামনে। কিচ্ছু করবার নেই তার। রোমান আর আর্তিয়ম দুজনকে গ্রেপ্তার করা হলো। 1 ঘন্টা বাদে ছেড়ে দেওয়া হলো আর্তিয়মকে, কিন্তু মাটির নিচের একটা গুদাম ঘরে তালা বন্ধ হয়ে রইল রোমান। এই গ্রেপ্তারের 10 মিনিটের মধ্যেই একজন লোকও কাজে রইল না। স্টেশন সংলগ্ন পার্কে ডিপোর শ্রমিকরা এসে জমায়েত হলো, আর সরবরাহ বিভাগের শ্রমিকরা। দারুণ বিক্ষোভ সৃষ্টি হলো। রোমান আর পানোমারেঙ্কোর মুক্তির দাবি জানিয়ে একজন একটা আবেদনপত্র রচনা করল। বিক্ষোভ আরো বেশি পুঞ্জীভূত হয়ে উঠল যখন একদল রক্ষীর সঙ্গে একটা পিস্তল আস্ফালন করতে করতে সহকারী কমান্ড্যান্ট পার্কে ঢুকে চেঁচিয়ে উঠল, কাজে ফিরে যাও সব, নইলে প্রত্যেকটি লোককে এখানে গ্রেপ্তার করব, তোমাদের কয়েকজনকে গুলি করেও মারা হবে। উত্তরে ক্রুদ্ধ শ্রমিকরা এমন একটা গর্জন করে উঠল যে সহকারী কমান্ড্যান্টকে ছুটতে হলো স্টেশনে আশ্রয় নেবার জন্য। ইতিমধ্যে অবশ্য সে শহরের জার্মান সৈন্যদের আসবার জন্য খবর পাঠিয়েছিল। গাড়ি ভর্তি জার্মান সৈন্যদল স্টেশনের দিকে রওনা হয়ে গেছে ততক্ষণে। জমায়েত ভেঙে দিয়ে শ্রমিকরা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। কেউ কাজে রইল না, এমনকি স্টেশন মাস্টারও না।
ঝুকরাই যে তাদের মধ্যে কাজ করেছে সেটার ফল ফলতে লাগলো। এই প্রথম স্টেশন শ্রমিকরা ব্যাপকভাবে সংগ্রামী ব্যবস্থা অবলম্বন করল। ভারী একটা মেশিন গান স্টেশনের প্ল্যাটফর্মের ওপর বসালো জার্মানরা। শিকারের গন্ধ পাওয়া কুকুরের মতো সেটা সেখানে মুখ উঁচিয়ে খাড়া রইল। তার ঘোড়াটায় হাত রেখে পাশেই উবু হয়ে বসে রইল একজন জার্মান কর্পোরাল। জনহীন হয়ে গেল স্টেশনটা। রাত্রিবেলা শুরু হলো ধরপাকড়। যাদের নিয়ে গেল তাদের মধ্যে আর্তিয়ম একজন। সে রাত্রে বাড়ি না ফেরায় ঝুকরাই পার পেয়ে গেল। যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের সবাইকে বিরাট একটা মালগাড়ি রাখার চালার নিচে ঢুকিয়ে দিয়ে এই বলে হুমকি দেওয়া হলো যে হয় তাদের কাজে যেতে হবে, নয়তো সামরিক আইনেই তাদের বিচার হবে। আগাগোড়া রেল লাইন জুড়ে সমস্ত রেল শ্রমিকই ধর্মঘট করেছিল। একটা পুরো দিন রাতের মধ্যে একখানা ট্রেনও যাতায়াত করেনি। প্রায় ৮০ মাইল দূরেই লড়াই চলছে একটা বিরাট পার্টিজান বাহিনীর সঙ্গে। তারা রেল লাইন উপড়ে ফেলে সাঁকোগুলো উড়িয়ে দিয়েছে। রাত্রিবেলায় জার্মান সৈন্য ভর্তি একটা ট্রেন এসে লেগেছিল, কিন্তু সেটা আটকে গেল। সেটার ইঞ্জিন চালক, তার সহকারী আর ফায়ারম্যান তিনজনই সরে পড়েছে। স্টেশনের পাশের লাইনে আরও দুটো ট্রেন আটকে আছে ছাড়ার অপেক্ষায়। মালগাড়ির চালাটার ভারী দরজাটা খুলে গেল এবং স্টেশন কমান্ড্যান্ট, একজন জার্মান লেফটেন্যান্ট, তার সহকারী এবং একদল অন্যান্য জার্মান এসে ঢুকল। আর্তিয়ম করছেন পল্যান্ড ফস্কি ব্রুজাক, হেঁকে গেল সহকারী কমান্ড্যান্ট। তোমাদের তিনজনকে একটা ইঞ্জিন চালাবার দল হিসেবে এখনই একটা ট্রেন চালিয়ে নিয়ে যেতে হবে। যদি রাজি না হও তাহলে সঙ্গে সঙ্গে গুলি করে মারা হবে তোমাদের। কিছু বলবার আছে তোমাদের? শ্রমিক তিনজন গম্ভীর মুখে সম্মতি জানালো মাথা নেড়ে। সহকারী কমান্ড্যান্ট যখন পরবর্তী ট্রেনের চালক, সহকারী আর ফায়ারম্যানের নাম ডাকছে, ততক্ষণে পাহারাধীনে তাদের নিয়ে যাওয়া হলো ইঞ্জিনখানার কাছে। ক্রুদ্ধ একটা আওয়াজ করে এক ঝলক স্ফুলিঙ্গ ছড়িয়ে দিল ট্রেনের ইঞ্জিনটা। ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে লাইনের ওপর দিয়ে গড়িয়ে চলল রাত্রির গভীরে সামনের অন্ধকার। আর্তিয়ম চুল্লিটায় বেলচা করে কয়লা গুঁজে দিল। চুল্লির মুখটা পায়ের ধাক্কায় বন্ধ করে বাঁকা নাক কেটলি থেকে এক চুমুক জল খেয়ে বুড়ো ইঞ্জিন চালক পলেনতফস্কির দিকে তাকালো। তাহলে খুড়ো, ট্রেনটা চালাতেই হচ্ছে আমাদের। ঘন ঝুলে পড়া ভুরুর নিচে পলেনতফস্কির চোখ দুটো বিরক্তিতে পিটপিট করে উঠল। পেছনে বেয়নেট বাগিয়ে থাকলে চালাতেই হবে। কয়লা গাড়িটার ওপরে বসে থাকা জার্মান সৈনিকটার দিকে আর চোখে তাকিয়ে ব্রুজাক বলল, সব ছেড়ে ছড়ে সরে পড়লে কেমন হয়? আর্তিয়ম বিড়বিড় করে বলল, আমারও তাই মনে হয়, কিন্তু আমাদের পিছনে ওই যে খাগিটা বসে আছে। জানলা দিয়ে মাথা বাড়িয়ে অনিশ্চিতভাবে ব্রুজাক বলল, তা বটে। আর্তিয়মের কাছাকাছি সরে এলো পলেনতফস্কি। ফিসফিসিয়ে বলল, ট্রেনটাকে নিয়ে যাওয়া চলবে না কিছুতেই, বুঝলে? সামনে লড়াই চলছে। আমাদের লোক রেল লাইন উড়িয়ে দিয়েছে। এই শুয়োরগুলোকে ওখানে নিয়ে যাওয়া মানে এদের গুলির মুখে আমাদের ওই লোকদের সঁপে দেওয়া। এমনকি জারের আমলেও ধর্মঘটের সময় আমি ট্রেন চালাইনি, বুঝলে? এবার চালাবো? কখনো না। নিজেদের লোকই যদি আমাদের জন্য মারা পড়ে, তবে সে কলঙ্ক আর জীবনে ঘুচবে না। আমাদের আগে যারা ইঞ্জিন চালাচ্ছিল প্রাণের ঝুঁকি নিয়ে, তারা কিন্তু পালিয়েছে। আমাদেরও ট্রেনটা চালিয়ে নিয়ে যাওয়া চলবে না, কি বলো? ঠিক বলেছ খুড়ো, কিন্তু এর ব্যবস্থা কি করবে? বলে সেই সৈন্যটাকে চোখের ইঙ্গিতে দেখালো। ভুরু কুঁচকালো ইঞ্জিন ড্রাইভার। এক মুঠো ফেঁসো দিয়ে ঘরমাক্ত কপাল মুছে রক্তাক্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইঞ্জিনের চাপ নির্দেশক যন্ত্রটার দিকে, যেন তোলপাড় করা প্রশ্নটার উত্তর খুঁজছে সে সেইখানে। তারপরে রাগে বেপরোয়া হয়ে গাল পাড়ল একটা। আরেকবার জল খেলো আর্তিয়ম। দুজন লোকই একই কথা ভাবছে, কিন্তু কেউই উদ্বিগ্ন নীরবতাটুকু ভাঙতে পারছে না। আর্তিয়মে মনে পড়ল জুকরাইয়ের প্রশ্ন, আচ্ছা ভাই, বলশেভিক পার্টি আর কমিউনিস্টদের ধারণা সম্বন্ধে তোমার কি মনে হয়? তার মনে পড়ল তার জবাবে নিজের উক্তি, আমি সব সময় সাহায্য করতে প্রস্তুত,
আমার ওপর নির্ভর করতে পারো। সাহায্যটা করছি বটে, চমৎকার মনে মনে ভাবল সে। নিয়ে চলেছি পিছুনি ফৌজ। পলেনতভস্কি এতক্ষণে আর্তিয়মের পাশে টুল বাক্সটার ওপর ঝুঁকে পড়েছে। শুকনো গলায় সে বলল, ওই লোকটাকে খতম করে দিতে হবে, বুঝলে? চমকে উঠল আর্তিয়ম। পলেনতভস্কি দাঁত চেপে বলল, আর কোনো উপায় নেই, মাথায় মারতে হবে ওর। তারপরে ইঞ্জিনের বাষ্পনালীটা আর লেভারগুলো খুলে নিয়ে চুল্লিতে ফেলে দিয়ে বাষ্পটাকে বের করে দিয়েই নেমে পড়তে হবে। একটা ভারী বোঝা যেন কাঁধ থেকে নেমে গেল আর্তিয়মের। বলল, ঠিকই বলছো। ব্রুজাকের দিকে ঝুঁকে আর্তিয়ম তাকে সিদ্ধান্তটা জানালো। তৎক্ষণাৎ কিছু বলল না ব্রুজাক। তিনজনই একটা বিরাট ঝুঁকি নিতে চলেছে। প্রত্যেকেরই বাড়িতে এক একটা পরিবারের কথা ভাববার আছে। পলেনতভস্কিরটাই সবচেয়ে বড়, 9 জন পোষ্য তার। কিন্তু তিনজনই জানে ট্রেনটাকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে কিছুতেই পারে না তারা। বেশ, আমি আছি তোমাদের সঙ্গে, বলল ব্রুজাক। কিন্তু ওটার কি ব্যবস্থা? কে ওকে? কথাটা শেষ করল না সে, কিন্তু মানেটা আর্তিয়মের কাছে যথেষ্ট স্পষ্ট। বাষ্পনালীটা নিয়ে ব্যস্ত পলেনতভস্কির দিকে ফিরল আর্তিয়ম। ঘাড় নেড়ে জানালো ব্রুজাক তাদের সঙ্গে একমত। কিন্তু পরমুহূর্তেই সিদ্ধান্ত না হওয়া একটা প্রশ্নে উদ্বিগ্ন হয়ে বুড়ো মানুষটার দিকে সে এগিয়ে গেল। কিন্তু কিভাবে? পলেনতভস্কি তাকালো আর্তিয়মের দিকে। তুমি লাগো আগে, তোমার গায়ের জোর সবচেয়ে বেশি, আর শাবলটা দিয়ে ঘা লাগাবো, চুকে যাবে। বৃদ্ধ ভয়ানক উত্তেজিত। ভুরু কুঁচকালো আর্তিয়ম। ওটি আমাকে দিয়ে হবে না, হাত কেমন যেন উঠতে চায় না। শেষ পর্যন্ত যদি ভেবে দেখো, ওই সৈনিকটার তো কোনো দোষ নেই, ওকে তো জোর করে বিয়নের দিকে লাগানো হয়েছে এই কাজে। চোখে আগুন জ্বলে উঠল পলেনতভস্কির। দোষ নেই বলছো? আমরাও যে বাধ্য হয়ে এই কাজটা করছি, তাতে আমাদেরও কোনো দোষ নেই। তো বলে যেও না, আমরা নিয়ে চলেছি একটা পিটুনি ফৌজ। এইসব নির্দোষ সৈন্যরা আমাদের পার্টিজানদের গুলি করে মারতে চলেছে। তাহলে পার্টিজানরা কি দোষী? না হে ছোকরা, ভালুকের মতো জোয়ান তুমি, কিন্তু বুদ্ধিটা তোমার একটু কম। ঠিক আছে, ভাঙা গলায় বলল আর্তিয়ম। শাবলটা তুলে নিল সে। কিন্তু পলেনতভস্কি ফিসফিসিয়ে বলল, আমি করছি ওটা, আমার বরং আরো ভালোবাসে। তুমি বেলচাটা দিয়ে উঠে যাও কয়লা বাক্স থেকে কয়লা দেবার জন্য। দরকার হলে তুমি এক ঘা দেবে বেলচাটা দিয়ে, আমি কয়লা ভাঙার ভান করব। ব্রুজাক কথাটা শুনে মাথা নেড়ে সায় দিল। ঠিক বলেছে বুড়ো, বলে এসে বাষ্পনালীটার কাছে গিয়ে দাঁড়ালো। লাল বেড় দেওয়া সামরিক টুপি পরে জার্মান সৈনিকটা বসেছিল কয়লা রাখার গাড়িটার উপরে। দু পায়ের মাঝে রাইফেলটা রেখে চুরুট খাচ্ছে সে। ইঞ্জিন চালানেওয়ালা এই তিনজন লোকের কাজকর্মের দিকে সে মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখছিল। কয়লা রাখার গাড়িটার ওপর যখন আর্তিয়ম উঠে আসে, তখন শান্তিটা বিশেষ কোনো নজর দেয়নি। তারপরে পলেনতভস্কি যখন কয়লার স্তূপটার উপাসে বড় বড় চাঙড়গুলো নেবার ভান করে তাকে সরে যাবার ইশারা করলো, তখন জার্মানটা সঙ্গে সঙ্গে নেমে এসে ইঞ্জিনের দিকে সরে গেল। শাবলের আঘাতে জার্মানটার খুলি ফেটে যাবার হঠাৎ একটা শব্দে চমকে লাফিয়ে উঠল আর্তিয়ম আর ব্রুজাক। যেন গরম লোহার ছোঁয়া লেগেছে তাদের গায়ে। বস্তার মতো গড়িয়ে পড়ে গেল শান্তির দেহটা। দ্রুত রক্তের স্রোত গড়ালো ধূসর পশমের টুপির ফাঁকে। গাড়ির লোহার দেয়ালে ঠুকে গেল তার রাইফেলটা। খতম খতম, শাবলটা রেখে ফিসফিসিয়ে বলল পলেনতভস্কি। এখন আর আমাদের পিছিয়ে যাবার পথ নেই। তার মুখখানা হেঁচকে কেঁপে কেঁপে উঠছিল। তারপর চাপা নীরবতা ভেঙে দিয়ে সে চিৎকার করে উঠল, বাষ্পনালীটার প্যাচ খুলে দাও জলদি। 10 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল কাজটা। ট্রেনটা এখন নিয়ন্ত্রণের বাইরে, ধীরে ধীরে গতি কমে আসছে তার। ঘন আধারে ঘেরা দুপাশের গাছগুলো ইঞ্জিনের আলোর বৃত্তের মধ্যে এসে পরক্ষণেই আবার মিশে যাচ্ছে পেছনের দুর্ভেদ্য অন্ধকারের মধ্যে। হেডলাইটগুলো বৃথাই চেষ্টা করছে রাত্রির ঘন জবনিকাকে ভেঙে দিতে। সামনের দিকে মাত্র কয়েক গজ ফুঁড়ে যেতে পারছে। ক্রমশই ইঞ্জিনটার নিঃশ্বাস ফেলার শব্দ ভারী হয়ে আসছে। গতিটা কমে আসছে, যেন তার শেষ শক্তিটুকু ফুরিয়ে গেছে। লাফিয়ে পড়ো, লাফিয়ে পড়ো,
পেছনে পলেনতস্কির গলা শুনে আর্তিয়ম হাতলটা ছেড়ে দিল। ট্রেনের গতিবেগ তার বলিষ্ঠ দেহটাকে সামনের দিকে এক ধাক্কায় ঠেলে দিল। তারপরে একটা ঝাঁকুনি খাবার সঙ্গে সঙ্গে যেন মাটিটা নিচ থেকে ওপরে উঠে এসে ঠেকে গেল তার পায়ে। দু এক পা দৌড়ে গিয়ে আর্তিয়ম হোঁচট খেয়ে ডিগবাজি খেয়ে গেল। একই সঙ্গে আরো দুটো ছায়ামূর্তি লাফিয়ে নেমে গেল গাড়িটার দুপাশে।